গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আজকে আপনারা শুনবেন অ্যান্টনি হরওয়ার্ডসের লেখা ম্যাকপাই মার্ডার্স। এর বাংলায় রূপান্তর করেছেন সায়েম সুলাইমান। এটি প্রথম প্রকাশিত হয় 2019 সালে। আজ হয়েছে এই প্রথম পর্ব। ক্রাউচ অ্যান্ড লন্ডন। এক বোতল মদ, পনিরের স্বাদওয়ালা ফ্যামিলি সাইজের এক প্যাকেট টর্টিলা চিপস আর এক বাটি গরম সালসা ডিপ, সেটার পাশে এক প্যাকেট সিগারেট, ঘরের জানালায় বৃষ্টির অবিশ্রান্ত হামলা, আরেকটা বই। এসবের চেয়ে আনন্দদায়ক আর কি হতে পারে? অ্যাটিকাস পান্ডু পাঠকদের ভালোবাসার সিক্ত বেস্ট সেলিং একটি সিরিজ, আর ম্যাকপাই মার্ডার্স ওই সিরিজের নবম বই। অগাস্টের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমি যখন প্রথমবারের মতো হাতে নিই টাইপস্ক্রিপ্টটা, অর্থাৎ টাইপ করা পাণ্ডুলিপিটা, তখন আমার কাজ ছিল ওটা সম্পাদন করা। প্রথমে আমার অভিপ্রায় ছিল বইটা পড়ব, উপভোগ করব। মনে আছে বাসায় এসেই সোজা রান্নাঘরে ঢুকে আমি ফ্রিজ থেকে টুকটাক কয়টা জিনিস বের করি, ওগুলো রাখি একটা ট্রেতে, পরনের সব কাপড় খুলে ফেলি, যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ফেলে রাখি ওগুলো। আমার সারা ফ্ল্যাটই বলতে গেলে আবর্জনার স্তূপ। কাজেই যেখানে সেখানে কাপড় পরে থাকলে তেমন কিছু যায় আসে না আমার। যা হোক, সোজা বাথরুমে গিয়ে ঢুকি আমি, গোসলটা সেরে ফেলি, চুল শুকাই, গা মুছি। বেলুনিয়া বইমেলায় কেউ একজন বেশ ঢিলেঢালে একটা টি শার্ট দিয়েছিল আমাকে, ওটা পরে নিই। তখনও বিছানায় যাওয়ার সময় হয়নি, তবে আমার ইচ্ছা ছিল বিছানায় শুয়ে পড়ব পাণ্ডুলিপিটা। আগের রাতে ঘুমানোর পর আর ঠিক করা হয়নি বিছানার চাদরটা, কুঁচকে ছিল ওটা। আমি সব সময় ওরকম থাকতাম না। আসলে তখন 6 সপ্তাহ ধরে আমার সঙ্গে থাকছে না আমার বয়ফ্রেন্ড। ফলে সব কিছুতে একটা গা ছাড়া ভাব চলে এসেছে আমার মধ্যে। অভিযোগ জানানোর মতো কেউ না থাকলেই নোংরামিতে এক ধরনের মজা আছে। আমি আসলে বয়ফ্রেন্ড শব্দটা ঘৃণা করতাম, বিশেষ করে বয়ফ্রেন্ড বলতে যখন 52 বছর বয়সী এবং 2বার ডিভোর্স পাওয়া কোনো লোককে বোঝায়। কিন্তু মুশকিল হলো ইংরেজি ভাষায় ওই শব্দের আর কোনো বিকল্প নেই। আন্দ্রিয়াসকে আসলে কি বলা উচিত মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না আমি। আমার পার্টনার ছিল না সে। পার্টনার হতে হলে নিয়মিত দেখা সাক্ষাৎ হতে হয়, আমাদের মধ্যে সেটা ছিল না। সে কি তাহলে আমার প্রেমিক নাকি আমার অর্ধাঙ্গী? কিন্তু ওই দুটো শব্দ যখনই মনে পড়ে আমার ভ্রু কুঁচকে যায়। গ্রিসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ ক্রিট থেকে এসেছিল সে। ওয়েস্টমিনিস্টার স্কুলে প্রাচীন গ্রিক শেখাতো, মেরিডা ভিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। সেটা আমার ফ্ল্যাট থেকে খুব বেশি দূরে ছিল না। একসঙ্গে থাকা যায় কিনা সেই ব্যাপারে অনেকবার সলা পরামর্শ করেছিলাম আমরা, কিন্তু সেই চিন্তা বাস্তবায়িত হয়নি কখনো। কারণ একসঙ্গে থাকতে গেলেই এটা সেটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়তো আমাদের মধ্যে, শেষে সম্পর্কটা নষ্ট হয়ে যেত হয়তো। কাজেই আমার বাসায় ওর এক ওয়ার্ড্রোব ভর্তি কাপড় থাকার পরও সেখানে নিয়মিত থাকতো না সে। ছুটিছাটা পেলেই চলে যেত গ্রিসে, পরিবারের সঙ্গে সময় কাটাতো। পরিবার মানে ওর বাবা মা, বিধবা দাদি, কিশোর বয়সী 2 ছেলে আর আগের এক স্ত্রীর এক ভাই। একই বাড়িতে গাদাগাদি করে থাকতো অতগুলো লোক, এবং ওভাবেই থাকতে বোধহয় পছন্দ করে গ্রিকরা। যা হোক, বিশেষ যেদিনের কথা বলছি তার পরের বুধবার ওর স্কুল খোলার কথা, অর্থাৎ মঙ্গলবারের আগে ফেরার কোনো সম্ভাবনা ছিল না ওর। তার মানে পরের উইকেন্ডের আগে ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা ছিল না আমার। সুতরাং আমি তখন আমার ক্রাউন অ্যান্ড ফ্ল্যাটের একদম একা। ক্লিফটন রোডের একটা ভিক্টোরিয়ান বাড়িতে ছিল ওই ফ্ল্যাট, ওটার নিচে গ্রাউন্ড ফ্লোর, তারপর বেসমেন্ট। ওই বাড়ি থেকে হেঁটে হেঁটে হাইগেট টিউব স্টেশনে যেতে 15 মিনিট লাগতো। ওখানে থাকতে ভালো লাগতো আমার, কারণ জায়গাটা চুপচাপ, আরামদায়ক। আরও একটা কারণ ছিল, দোতলায় থাকতেন এমন একজন কোরিওগ্রাফারের সঙ্গে একটা বাগান শেয়ার করতাম আমি। বাগানটা বলতে গেলে আমার একারই, কারণ কালে ভদ্রে দেখা পেতাম ওই লোকের। আমার ফ্ল্যাটে অনেক বই ছিল, অনেক। বুকশেলফগুলোর আরেকটা ইঞ্চিও খালি ছিল না, এমন অবস্থা। জায়গা আসে না বলে বইয়ের উপর বই রাখতে হয়েছিল আমাকে। শত শত বইয়ের ভারে বেঁকে গিয়েছিল কোনো কোনো বুকশেলফ। আমার দ্বিতীয় বেডরুমটাকে স্টাডি রুমে পরিণত করেছিলাম, যদিও বাসায় পারতপক্ষে অফিসে কোনো কাজ করতাম না আমি। আন্দ্রিয়াস যখন থাকতো আমার সঙ্গে তখন ওই ঘরটা কাজে লাগাতো।
মদের বোতলটা খুললাম আমি, একটা সিগারেট ধরালাম, পড়তে শুরু করলাম পাণ্ডুলিপিটা। আর কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে আপনিও পড়তে শুরু করবেন ওটা। তবে কাজটা আপনি করার আগে সতর্ক করতে চাই আমি আপনাকে, এই বই কিন্তু আমার জীবন বদলে দিয়েছে। আপনি হয়তো ভাবছেন কথাটা কি সত্যি, বই কি কারো জীবন বদলে দিতে পারে? জবাবে আমি বলবো, হ্যাঁ পারে। স্পষ্ট মনে আছে আমার, যখন ছোট্ট এক মেয়ে ছিলাম আমি, দুই ব্রন্টি বোনের কাহিনী পড়ে তাদের জগৎটায় প্রেমে পড়ে গিয়েছিলাম। সুতরাং আমি বলবো, প্রকাশনার জগতে আমার যে ক্যারিয়ার, সেটার পেছনে অবদান ছিল জেন আয়ারের। আমাকে খুব নাড়া দিয়েছে এমন আরও বই আছে, যেমন ইশিগুরোর নেভার লেট মি গো, ম্যাকওয়ারের অ্যাটনমেন্ট। শুনেছি বোর্ডিং স্কুলে ছেলেপেয়ে নাকি হ্যারি পটারের প্রপঞ্চে আক্রান্ত হয় প্রায়ই। আবার কোনো কোনো বই আমাদের ধ্যান ধারণায় পাল্টে দেয়, যেমন লেডি চ্যাটার্জি লাভার অথবা 1984। কিন্তু ম্যাকপাই মার্ডার্স আমার সব কিছু বদলে দিয়েছে। যেমন এখন আর ক্রাউচ এন্ডে থাকি না আমি, আগে সে চাকরিটা নেই আমার। অনেক বন্ধুকে হারিয়েছি আমি। সেদিনের সেই সন্ধ্যায় যখন ওই পাণ্ডুলিপি হাতে নিয়ে ওটার প্রথম পাতাটা খুলেছিলাম, কোনো যাত্রা শুরু করতে যাচ্ছিলাম, সেই ব্যাপারে কোনো ধারণাই ছিল না আমার। সব দোষ আসলে বেজন্মা অ্যালান কনওয়ের। লোকটার সঙ্গে যেদিন পরিচয় হয়েছিল, আমার সেদিন থেকেই তাকে অপছন্দ করতাম আমি। কিন্তু আশ্চর্য ব্যাপার, তার লেখা প্রতিটা বই ভীষণ ভালো লাগতো আমার, কারণ তার কাহিনীগুলোতে টুইস্ট থাকতো, ঘটনার বর্ণনায় মোচড় থাকতো জায়গায় জায়গায়। কাহিনীর এখানে সেখানে বিভিন্ন ক্লু দিয়ে রাখতেন তিনি। কাহিনীর শেষে পুরো ঘটনার সুন্দর একটা ব্যাখ্যা দিতেন, যা ভালো না লেগলে উপায় ছিল না। ওরকম একটা প্রত্যাশা নিয়েই ম্যাকপাই মার্ডার্স শুরু করেছিলাম আমি, কিন্তু ভাবতেও পারিনি ওই বই কনওয়ের বাকি সব বইয়ের চেয়ে আলাদা। আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে আপনাকে। আমার আর আপনার মাঝখানে পার্থক্য হলো, আমাকে কেউ সতর্ক করেনি, কিন্তু আপনাকে আমি সতর্ক করেছি। দুঃখ। 23শে জুলাই 1955। একটা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই গোরখোদকারীর একজন বুড়ো, নাম জেফ উইভার, অন্যজন তার ছেলে অ্যাডাম। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন তারা। সব কিছু প্রস্তুত। সঠিক অনুপাতে খনন করা হয়েছে একটা কবর, সেটার একপাশে সুন্দর করে স্তূপ করা হয়েছে মাটি। গ্রামের নাম স্যাক্সবি অন অ্যাভন, আর গির্জার নাম সেন্ট বটলসফল। আজ গির্জাটা যতখানি সুন্দর লাগছে, সেরকমই লাগেনি আগে কখনো। জানালাগুলোর উজ্জ্বলতা হারানো কাছে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো। গির্জাটা দ্বাদশ শতাব্দীর, তবে পরে অনেকবার পুনর্নির্মিত হয়েছে। নতুন যে কবর খোঁড়া হয়েছে, সেটা গির্জার পূর্ব দিকে। এখানে এককালে পুরনো একটা বেদি ছিল, সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অযত্ন অবহেলায় ঘাসের জঙ্গল গজিয়েছে এখানে। বেদির ভাঙা খিলানগুলোর আড়ালে আড়ালে আপনা আপনি অঙ্কুরিত হয়েছে ডেইজি আর ড্যান্ডেলিয়ন ফুলের গাছ। গ্রামটা শান্ত, কেমন নিথর। বাড়ি বাড়ি গিয়ে দুধ দেওয়ার কাজ শেষ করেছে গোয়ালা ইতিমধ্যে। ফিরে যাচ্ছে সে। তার ভ্যানের পেছন দিকে রাখা বোতলগুলো একটা আরেকটার সঙ্গে বাড়ি খেয়ে ঝনঝন আওয়াজ তুলছে। যে ছেলেগুলো পত্রিকা বিলি করে, তারাও শেষ করেছে নিজেদের কাজ। আজ শনিবার, কাজে বের হওয়ার কথা না আজ কারো। সপ্তাহান্তের এই দিনে বাড়ির মালিকরা টুকিটাকি কাজ সেরে নেন সাধারণত, কিন্তু এত সকালে সেসব কাজ শুরু করেনি তাদের কেউই। গ্রামের দোকানটা খুলবে সকাল 9টায়, তবে গির্জার ঠিক পাশেই অবস্থিত বেকারির দোকান থেকে পাউরুটির সুঘ্রাণ আসতে শুরু করেছে। তন্দুর থেকে বের করা হয়েছে কিছু টাটকা পাউরুটি। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হতে শুরু করবে খদ্দেররা। একদিকে দিয়ে শেষ হবে ব্রেকফাস্ট, আরেক দিক দিয়ে শোনা যাবে লন মোয়ার, মানে লনের ঘাস কাটার যন্ত্রের সমবেত শান্ত। এখন জুলাই মাস, স্যাক্সবি অন এইভনের জন্য বছরের সবচেয়ে ব্যস্ত সময়। গ্রামের মালিরা এত ব্যস্ত যে তাদেরকে দেখলে মনে হয় তারা এক একজন যেন সৈন্যবাহিনীর সৈন্য। একটা মেলা অনুষ্ঠিত হওয়ার কথা আছে মাসখানেকের মধ্যে, আর সেজন্য পরিচর্যার কোনো শেষ নেই গ্রামের প্রতিটা বাগানের গোলাপ গাছগুলোর। আজ দুপুর 1:30টার সময় গ্রামের এক মাঠে একটা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসক্রিমের ভ্যান থাকবে সেখানে, বাচ্চারা ছোটাছুটি করে বেড়াবে।
দর্শনার্থীরা গাড়ি নিয়ে আসবে, গাড়ির আশেপাশে কোথাও বসে পিকনিক সেরে নেবে। আজ অনেকক্ষণ খোলা থাকবে চায়ের দোকানটা। আজকের বিকেলটাকে তাই নিখুঁত এক ইংরেজ গ্রীষ্মের বিকেল বলা চলে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সারা গ্রাম যেন দম বন্ধ করে রেখেছে ভাবগম্ভীর কোনো নিস্তব্ধতায়। মনে হচ্ছে সারা গ্রাম অপেক্ষা করে আছে কফিনটার জন্য। একটা সবজনে করে বহন করা হচ্ছে সেটা। সবজনটা ঘিরে রেখেছে বিষণ্ণ চেহারা 6জন মানুষ, তাদের 5জন পুরুষ, 1জন মহিলা। কেউ কারো চোখের দিকে তাকাচ্ছে না। দেখে মনে হচ্ছে কোথাও তাকাতে হবে সেই ব্যাপারে নিশ্চিত না তারা। 5জন পুরুষের মধ্যে 4জন পেশাদার আন্ডারটেকার। এদেরকে আনা হয়েছে স্বনামধন্য ফার্ম ল্যানার অ্যান্ড ক্রেন থেকে। সেই ভিক্টোরিয়ান আমল থেকে কাজ করছে প্রতিষ্ঠানটা। তখন তারা মূলত ছুতোরের কাজ করত, বাড়ি বানিয়ে দেওয়ার কাজও করত। ওই সময় কফিন বা অন্ত্যেষ্টিক্রিয়ার মতো কাজগুলো ছিল সাইড ব্যবসা। ওসব যে মূল ব্যবসা হিসেবে গ্রহণ করা যায় সেই চিন্তা খোলেনি কারো মাথায়। সব যানটা পুরনো মডেলের, কালো কোনো ঘোড়া জুড়ে দেওয়া হয়নি ওটার সঙ্গে। অকারণ খরচে কোনো পুষ্পমাল্য নেই ওটাতে। তবে কফিনটা মামুলি কাঠের হলেও বানানো হয়েছে সুন্দর করে। রূপার প্লেটের মতো দেখতে একটা ফলক বসিয়ে দেওয়া হয়েছে সেটাতে, যাতে লেখা হয়েছে মৃত ব্যক্তির নাম এবং অত্যাবশ্যকীয় 2টো তারিখ। মেরি এলিজাবেথ ব্ল্যাকস্টন, 5ই এপ্রিল 1887, 15ই জুলাই 1955। সব যানটা রওনা হয়েছিল ঠিক সময়। 8 মাইল যাত্রা করে এসে যখন পৌঁছেছে এই গ্রামে, তখন গির্জা ঘড়িতে 9:30 বাজে। যে গতিতে এগোচ্ছে ওটা তা ব্যাহত যদি হয় তাহলে গির্জায় পৌঁছতে পৌঁছতে 10টা বেজে যাবে। 2 গোরখোদকার সেন্ট বটলস সংলগ্ন কবরস্থানটাতে তাদের হাতের কাজ দেখছেন। নিজের কোদালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন জেফ উইভার। নোংরা হাতে রোল করছেন একটা সিগারেট। কাজ করতে করতে ঘাড় ঘুরিয়ে তাকালেন ছেলের দিকে, বললেন, মরবার জন্য আজকের চেয়ে ভালো কোনোদিন আর হতে পারে না। ভিকারেজের কিচেন টেবিলে বসে আছেন রেভারেন্ড রবিন অজবর্ণ, যে ধর্মীয় বক্তব্য দেবেন কিছুক্ষণ পর সেটার চূড়ান্ত প্রস্তুতিটা সেরে নিচ্ছেন। তার সামনে টেবিলের উপর বিছানো আছে 6টা কাগজ। বক্তৃতাটা টাইপ করা আছে ওগুলোতে। তারপরও কোনো কোনো কাগজে নিজের হাতে পাদটিকা লিখেছেন তিনি। লেখাটা কি বেশি বড় হয়ে গেছে? ইদানিং যেসব ধর্মসভায় ধর্মোপদেশ দিচ্ছেন তিনি, সেগুলোর কোনো কোনোটা থেকে অভিযোগ করা হয়েছে তার বক্তৃতা নাকি দীর্ঘ হয়ে যাচ্ছে। গত রোববারে পেন্টেকস্টে যখন উপদেশ দিচ্ছিলেন তিনি, তখন কিছুটা অসহিষ্ণু দেখাচ্ছিল স্বয়ং বিশপকেও। কিন্তু আজকের বক্তৃতাটা আলাদা। মিসেস ব্ল্যাকস্টন তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন এই গ্রামে। সবাই চেনে তাকে। সুতরাং তার অন্ত্যেষ্টিক্রিয়া যারা অংশগ্রহণ করবেন, আধ ঘন্টা অথবা 40 মিনিট ব্যয় করতে কোনো অসুবিধা হওয়ার কথা না তাদের। কিচেনটা বড়, কেমন একটা প্রফুল্ল ভাব আছে এখানে। সারা বছর এখানে উষ্ণতা বিলায় একটা আগা কুকার। দেয়ালে বিভিন্ন হুকে ঝুলছে বিভিন্ন পাত্র আর প্যান। কয়েকটা জারও আছে। সেগুলোর কোনো কোনোটাতে আছে ঔষধি গাছগাছরা, আবার কোনোটাতে আছে শুকানো মাশরুম। উপরতলে 2টো বেডরুম আছে। 2টো ঘরে মোটামুটি ভালো, আরামদায়ক। একটা পরিবার পরিবার ভাব আছে 2 ঘরে। শ্যাক কার্পেট বিছানো আছে 2টো ঘরের মেঝেতেই। হাতে এমব্রয়ডারি করা পিলো কেস আছে। গির্জা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে 2টো ঘরে সম্প্রতি স্থাপন করা হয়েছে স্কাইলাইট। কিন্তু ভিকারেজে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আনন্দের তা হলো সেটার অবস্থান। ওটা গ্রামের এক কোণায় অবস্থিত। মুখ করে আছে ডিঙ্গেলডেল নামে পরিচিত এক বনভূমির দিকে। একখণ্ড তৃণভূমিও আছে সেখানে। বসন্তকাল এক গ্রীষ্মে নানা রকমের ফুল ফুটে ওই জায়গায়। বনভূমির বেশিরভাগ গাছ ওক আর এলমো। তাই প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর রবিন অজবর্ণ যে দৃশ্য দেখতে পান, তাতে তিনি মাঝে মধ্যে ভাবেন রূপকথা কোনো কাহিনীতে বাস করছেন। ভিকারেজটা কিন্তু শুরু থেকে এরকম ছিল না। এই বাড়ি আর বিশপের এলাকা যখন রেভারেন্ড মন্টের কাছ থেকেও বুঝে পান অজবর্ণ, তখন বাড়িটা এক নজর দেখলেই বোঝা যেত বুড়ো কোনো লোক থাকেন এখানে। কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব বাড়ির সব জায়গায়।
বাড়িটা যেন আমন্ত্রণ জানাচ্ছে না কাউকে, কিন্তু অজবর্ণের স্ত্রী হেনরিয়েটা কাজ শুরু করা মাত্র যেন জাদুর ছোঁয়া লাগলো পুরো বাড়িতে। কুৎসিত দর্শন এবং মোটেও আরামদায়ক না এরকম যত আসবাব পেলেন তিনি বাড়ির ভেতরে, সব বলতে গেলে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর ঢু মেরে বেড়াতে শুরু করলেন উইলশায়ার আর এইভেনের সেকেন্ড হ্যান্ড দোকানগুলোতে। পারফেক্ট রিপ্লেসমেন্ট বলতে যা বোঝায় সেরকম আসবাবপত্র কিনে আনলেন। ওই কাজে তার উৎসাহ উদ্দীপনা দেখে বিস্ময়ের সীমা ছিল না অজবর্ণের। তাকে যখন বিয়ে করার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন হ্যানরিয়েটা, তখন বিস্ময়ের সীমা ছিল না তার। বিয়ের পর থেকে নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করে যাচ্ছেন হেনরিয়েটা। এই গ্রামে যেদিন এসেছেন তারা সেদিন থেকে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি ছিলেন এই গ্রামের একটা অংশ। টেবিলের উপর বিছানো একটা কাগজে পড়ছেন অজবর্ণ বিড়বিড় করে, তার মৃত্যুতে শোক জানানোর জন্য আজ এখানে একত্রিত হয়েছি আমরা। তারপরে আমাদের ভেবে দেখা উচিত আমাদের জন্য কি করে গেছেন তিনি। স্যাক্সবি অ্যান্ড এইভনকে আমাদের সবার জন্য ভালো একটা জায়গায় পরিণত করেছেন তিনি। কিভাবে করেছেন কাজটা? এই গির্জায় প্রতি রোববার ফুল সাজিয়েছেন, কখনো এখানকার এবং অ্যাশটন হাউসে বয়স্ক লোকদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ খবর নিয়েছেন, আবার কখনো নিজ হাতে বানানো কেক নিয়ে এসে যোগ দিয়েছেন গ্রামের বিভিন্ন উৎসবে। ওই মহিলার চেহারাটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন অজবর্ণ। জীবনে বেশিরভাগ সময় পাই হলে হাউসকিপার হিসেবে কাটিয়ে দিয়েছেন তিনি। ছোটখাটো গড়নে ছিলেন, মাথায় কালো চুল এবং সব কিছুতে যেন সংকল্পবদ্ধ। যখনই কোনো কাজ করতেন তাড়াহুড়া করতেন, যেন অংশ নিচ্ছেন ব্যক্তিগত কোনো ক্রুসেডে। সামনে বিছানো কাগজগুলোর দিকে তাকালেন অজবর্ণ। মিসেস ব্ল্যাকস্টোনকে যদি এক কথায় বর্ণনা করতে বলা হয়, তাহলে এই মুহূর্তে একটা মাত্র শব্দ আসছে তার মনে: অনধিকার চর্চাকারিণী। একজন মৃত মানুষের ব্যাপারে ওরকম কোনো কথা ভাবা উচিত না, এবং সবার সামনে ওরকম কিছু বলবেনও না অজবর্ণ। তারপরও তিনি জানেন কথাটার মধ্যে সত্যতা আছে। মিসেস ব্ল্যাকস্টোন ছিলেন এমন একজন মহিলা যিনি নিজেকে জড়িয়ে ফেলতেন অনেক কিছুর সঙ্গে। গ্রামের প্রায় সবার সঙ্গে যোগাযোগ ছিল তার। গ্রামবাসীদের যে কারো যে কোনো প্রয়োজনে পাশে থাকতেন তিনি। কিন্তু মুশকিল হচ্ছে, তাকে যখন প্রয়োজন হতো না কারো, তখনও তিনি হাজির হয়ে যেতেন। একটা ঘটনা মনে পড়ে গেল অজবর্ণের। দিন 14 আগে ঠিক এই ঘরে মিসেস ব্ল্যাকস্টোনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল অজবর্ণের। হেনরিয়েটা সবসময় নালিশ করেন ভিকারেজের সদর দরজা প্রায় খুলে রাখেন অজবর্ণ, যেন ভিকারেজ কারো বাসগৃহ না, বরং গির্জারই একটা অংশ। কথাটা শোনা উচিত ছিল অজবর্ণের। তাই মিসেস ব্ল্যাকস্টোনকে যখন দেখতে পান তিনি এই ঘরে, বিরক্তি হয়েছিলেন নিজের উপর। হাতে সবুজ রঙে একটা বোতল নিয়ে এমন ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন মিসেস ব্ল্যাকস্টোন, যেন ওটা মধ্যযুগীয় কোনো কবচ, ভূত তাড়ানোর কাজে ব্যবহৃত হয়। গুড মর্নিং ভিকার, অজবর্ণকে দেখা মাত্র বলে ওঠেন তিনি। শুনলাম ইদানিং নাকি বলতার যন্ত্রণায় ভুগছেন আপনি, তাই আপনার জন্য মেন্থলের তেল নিয়ে এসেছি। এই তেল একবার শুধু ব্যবহার করেই দেখুন, বলতা বলতে আর কিছু থাকবে না আপনার ধারে কাছে। কথাটা সত্যি, ভিকারেজে বাসা বেঁধেছিল একদল বলতা, কিন্তু সেই কথা মিসেস ব্ল্যাকস্টোন জানতে পারলেন কি করে? কথাটা হেনরিয়েটা ছাড়া অন্য কাউকে বলেননি অজবর্ণ, এবং হেনরিয়েটার অন্য কাউকে বলার কথা না। হতে পারে স্যাক্সপিয়ান এই ফোনের ব্যাপারটাই আলাদা। এখানকার অধিবাসীদের সবাই হয়তো সবার ব্যাপারে সব কিছু জানে। এখানে একটা কথা প্রায় বলা হয়, কেউ যদি গোসল করার সময় হাঁচি দেয়, তাহলে কেউ না কেউ টিস্যু নিয়ে হাজির হয়ে যায়। মিসেস ব্ল্যাকস্টোনের কথা শুনে অজবর্ণ ঠিক বুঝতে পারছিলেন না কি করা উচিত। কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন নাকি আরো বিরক্ত হবেন? বিড়বিড় করে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি তখন, এবং একই সঙ্গে তাকিয়েছিলেন কিচেন টেবিলের দিকে। ওটার উপর রাখা ছিল জরুরি কিছু কাগজ। মিসেস ব্ল্যাকস্টোন কতক্ষণ ধরেছিলেন এই ঘরে? তিনি কি কাগজগুলো ঘাটাঘাটি করেছিলেন? ওই ব্যাপারে নিজে থেকে কিছু বলেননি মিসেস ব্ল্যাকস্টোন, এবং তাকে কিছু জিজ্ঞেস করার সাহসও ছিল না অজবর্ণের। যত দ্রুত সম্ভব এবং যতটা ভদ্রভাবে সম্ভব ওই মহিলাকে বের করে দিয়েছিলেন তিনি ভিকারেজ থেকে। সেটাই যে তাদের শেষ দেখা হবে জানতেন না।
ওই মহিলা যখন মারা যান তখন ছুটি কাটাতে হেনরিয়েটাকে নিয়ে গ্রামের বাইরে ছিলেন তিনি। ফিরে আসা মাত্র শুনতে পান দাফন করা হবে মিসেস ব্ল্যাকস্টোনকে। পায়ের আওয়াজ শুনে বাস্তবে ফিরলেন অজবর্ন। মুখ তুলে তাকালেন। ঘরে ঢুকলেন হেনরিয়েটা। গোসল করে এসেছেন তিনি, তাই ফ্রেশ দেখাচ্ছে তাকে। পরনে ড্রেসিং গাউন। বয়স 50-এর কাছাকাছি, তারপরও খুবই আকর্ষণীয় একজন মহিলা তিনি। মাথা ভর্তি পিঙ্গল বর্ণের চুল। অজবর্নের মাঝে মধ্যে মনে হয় অন্য এক পৃথিবী থেকে তার জীবনে আবির্ভাব ঘটেছে হেনরিয়েটার। ধনী এক কৃষকের সবচেয়ে ছোট মেয়ে তিনি। পশ্চিম সাসেক্সে 1000 একর জমি আছে তার বাবার। হেনরিয়েটার সঙ্গে অজবর্নের পরিচয় হয় লন্ডনে, উইগমোর হলের একটা লেকচার চলাকালীন সময়। প্রাথমিক আলাপের পর তারা দুজনে বুঝতে পারেন পছন্দ অপছন্দের বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে মিল আছে তাদের। বাবার সম্মতি না নিয়েই অজবর্নকে বিয়ে করে ফেলেন হেনরিয়েটা। দাম্পত্য জীবনে তারা সুখী, বলা ভালো একজনের আরেকজনের খুব কাছাকাছি। একটাই আক্ষেপ, কোনো ছেলে মেয়ে নেই তাদের। কিন্তু সেটা ঈশ্বরের ইচ্ছা হিসেবে মেনে নিয়েছেন দুজনে। একজন আরেকজনের সঙ্গে থাকেন সব সময়, আর তাতেই তারা খুশি। ভেবেছিলাম তোমার কাজ বুঝি শেষ, বললেন হেনরিয়েটা। ভাড়া ঘর থেকে মাখন আর মধু নিয়ে এসেছেন তিনি। এক টুকরো রুটি কেটে নিলেন নিজের জন্য। একটু ভাবছিলাম লেখাটা নিয়ে। রবিন, তোমার জায়গায় যদি আমি থাকতাম এত কথা বলতাম না। যত যাই হোক, আজ রোববার, সবাই একটু আমোদ ফুর্তি করতে চাইবে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষেই কুইন্স আর্মসে যাব আমরা 11টায়। ভালো। নাস্তার একটা প্লেট নিয়ে এসে টেবিলে বসে পড়লেন হেনরিয়েটা। স্যার ম্যাগনাস কি তোমার চিঠির জবাব দেননি কখনো? না, তবে আমি নিশ্চিত সেখানে থাকবেন তিনি। ঝুঁকলেন হেনরিয়েটা। একটা কাগজ দেখছেন, সেটাতে কি লিখেছেন অজবর্ন? পড়ছেন। কিছুক্ষণ পর বললেন, এটা লেখা উচিত হয়নি তোমার। কোনটা? মিসেস ব্ল্যাকস্টোনকে যে কোনো পার্টির প্রাণ বলেছ তুমি। কি ভুল করলাম? তিনি আসলে সেরকম ছিলেন না। আমার কাছে সবসময় মনে হয়েছে ওই মহিলা আসলে চাপা স্বভাবের। সব কিছু গোপন করার প্রবণতা ছিল তার মধ্যে, এবং সবার সঙ্গে সহজে মিশতে পারতেন না, সহজে কথা বলতেও পারতেন না। গত ক্রিসমাসে যখন এসেছিলেন এখানে, তখন কিন্তু আমার মনে হয়েছে রসকস ভালোই আছে তার। রসকস বলতে কি ক্যারলের যোগ দেওয়া বোঝাচ্ছ? যদি তাই হয়ে থাকে তাহলে তোমার সঙ্গে আমি একমত। কিন্তু আসল কথা হচ্ছে তার মনের মধ্যে কখন কি থাকতো তা জানা যেত না কখনোই। কিছু মনে করো না, একটা কথা বলি। পছন্দ করা বলতে যা বোঝায়, মিসেস ব্ল্যাকস্টোনের প্রতি সেরকম কোনো আবেগ ছিল না আমার মনে। হেন, তার ব্যাপারে ওভাবে কথা বলা উচিত না তোমার, অন্তত আজ তো নয়। কেন উচিত না বুঝলাম না। আমি খেয়াল করেছি যখন কারো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় তখন ওই অনুষ্ঠানে যারা যোগ দেয় তারা ভণ্ডের মতো আচরণ করতে থাকে। যে মানুষটা মারা গেছে তার সম্পর্কে বানিয়ে বানিয়ে কত কিছু বলতে থাকে। লোকটা কত ভালো ছিল, কত দয়ালু ছিল, কত উদার ছিল, ইত্যাদি ইত্যাদি। অথচ তারা খুব ভালো মতোই জানে কথাগুলো মোটেই সত্যি না। আমিও সব ভণ্ডামের মধ্যে নেই। সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ঘাড় মটকে গেছে মিসেস ব্ল্যাকস্টোনের, তারপর তার মিথ্যা গুণগান গাইতে পারবো না। কথা শুনে তোমাকে কেমন নির্মম মনে হচ্ছে হয়তো, কিন্তু আমি আসলে সৎ থাকার চেষ্টা করছি রবিন, এবং আমি জানি যা বলছি তুমিও জানো তা ঠিক। যা হোক, চিন্তা করো না, কথা দিচ্ছি মিসেস ব্ল্যাকস্টোনের জন্য যারা শোক জানাতে আসবে তাদের সামনে বেইজ্জতি করবো না তোমার। ঠিক আছে, তুমি রেডি তো? রেডি মানে উপরতলে রেখে এসেছি আমার কালো কাপড়, কালো হ্যাট আর কালো মুক্তোর দুল। দীর্ঘশ্বাস ফেলেন হেনরিয়েটা। যখন মরে যাব আমি চাই না তখন কালো কাপড় পরিয়ে দাফন দেওয়া হোক আমাকে। যে কোনো কালো কাপড় কেমন স্ফূর্তিশূন্য মনে হয় আমার কাছে। কথা দাও, আমাকে কালো কাপড় পরিয়ে দাফন করবে না। আমি চাই আমাকে গোলাপি কাপড় পরিয়ে কবরে শোয়ানো হবে, আর তখন আমার হাতে ধরিয়ে দেওয়া হবে একগুচ্ছ রক্ত লাল বেগুনিয়া ফুল। তুমি মরবে না, অন্তত শীঘ্রই না। এবার যাও, উপরতলায় গিয়ে কাপড় পরে এসো। ঠিক আছে, যাচ্ছি।
অজবর্ণের উপর ঝুঁকে পড়লেন হেনরিয়েটা। তার কোমল দুই স্তনের উষ্ণ স্পর্শ টের পেলেন অজবর্ণ নিজের ঘাড়ে। অজবর্ণের গালে চুমু খেলেন হেনরিয়েটা, তারপর দ্রুত বেরিয়ে গেলেন। তার নাস্তা পড়ে রইল টেবিলের ওপর। আপন মনে হাসলেন রবিন অজবর্ন। ভাবতে লাগলেন নিজের কাজটা নিয়ে। হেনরিয়েটা হয়তো ঠিকই বলেছেন, ইচ্ছে করলে হয়তো আরো 2-1 পৃষ্ঠা বাদ দিতে পারেন অজবর্ন। টেবিলের উপর বিছিয়ে রাখা কাগজগুলোর দিকে আবারও তাকালেন তিনি। মেরি ব্ল্যাকস্টোনের জীবনটা খুব সহজ ছিল না। সেক্সিবিয়ন এই বনে আসার কিছুদিনের মধ্যেই ব্যক্তিগত দুঃখ দুর্দশার মুখোমুখি হতে হয় তাকে। তিনি তখন ইচ্ছে করলেই হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তিনি আসলে এমন একজন মহিলা ছিলেন যিনি জীবনকে আলিঙ্গন করতে নিজেই জানতেন। আজ আমরা তাকে অন্তিম শয্যায় শায়িত করতে যাচ্ছি তারই ছেলের পাশে। ছেলেকে খুবই ভালোবাসতেন তিনি, এবং ছেলের অকাল মৃত্যু তার জানা ছিল খুবই বিয়োগান্ত একটা ঘটনা। আমাদের জন্য একটাই সান্ত্বনা, শেষ পর্যন্ত আবার একসঙ্গে হতে পেরেছেন মা আর ছেলে। প্যারাগ্রাফটা দুবার পড়লেন রবিন অজবর্ন। তারপর কল্পনার চোখে দেখতে পেলেন এই ঘরে দাঁড়িয়ে আছেন মিসেস ব্ল্যাকস্টোন, ঠিক এই টেবিলের পাশেই। শুনলাম ইদানিং নাকি বলতার যন্ত্রণায় ভুগছেন আপনি। ওগুলো কি দেখতে চেয়েছিলেন মিসেস ব্ল্যাকস্টোন? তিনি কি কিছু জানতে পেরেছিলেন? সূর্যটা বোধহয় মেঘের আড়ালে চলে গেছে, কারণ অজবর্নের চেহারায় ছায়া পড়েছে। হাত বাড়িয়ে পৃষ্ঠাটা তুলে দিলেন তিনি, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন, তারপর টুকরোগুলো ফেলে দিলেন ময়লার ঝুড়িতে। আজ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ডক্টর অ্যামেলিয়া রেডউইংয়ের। গত প্রায় 1 ঘন্টা ধরে বিছানায় শুয়ে আছেন তিনি। ভাবছেন চেষ্টা করলে হয়তো আরও কিছুক্ষণ ঘুমাতে পারবেন, তবু ঘুম এলো না। বিছানা ছেড়ে উঠে পড়লেন, ড্রেসিং গাউন পরে নিয়ে 1 কাপ চা বানালেন নিজের জন্য। তারপর বসে পড়লেন কিচেন টেবিলের এক ধারে। সূর্য উঠছে, কমলা আলোয় আলোকিত হচ্ছে কিচেন সংলগ্ন বাগানটা। বাগানে ছড়িয়ে দূরে দেখা যাচ্ছে স্যাক্সবি ক্যাসেলের ধ্বংসাবশেষ। ওটা নির্মিত হয়েছিল 13 শতকে। আনন্দে খোরাক জুগিয়েছে শত শত শখের ইতিহাসবিদকে। তারা প্রায় যায় ওখানে, ঘুরে ফিরে দেখে। শেষ বিকেলের সূর্যটা প্রতিদিনই ঢাকা পড়ে যায় ক্যাসেলের কারণে। তখন লম্বা একটা ছায়া পড়ে এই বাড়ির উপর। ঘড়ি দেখলেন ডক্টর রেডউইন, 8:30টার কিছু বেশি বাজে। এতক্ষণে পত্রিকা দিয়ে যাওয়ার কথা। কয়েকজন পেশেন্টের ফাইল আছে ডক্টর রেডউইংয়ের সামনে, ওগুলো ঘাঁটতে শুরু করলেন তিনি। আসলে ব্যস্ত রাখতে চাইছেন নিজেকে, ভুলে থাকতে চাইছেন আজকের দিনটা। সাধারণত প্রতি শনিবার সকালে খোলা থাকে তার সার্জারি, মানে ডাক্তারখানা, কিন্তু আজ অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে বন্ধ থাকবে। থাকুক, অসুবিধা নেই। আজকের দিনটা পেপার ওয়ার্ক করে কাটিয়ে দিতে পারবেন ডক্টর রেডউইন। স্যাক্সবি অন এভনের মতো গ্রামে কখনই গুরুতর কিছু ঘটে না। এই গ্রামে যেসব অধিবাসী মারা যায় তাদের বেশিরভাগেরই মৃত্যুর কারণ বার্ধক্য, এবং ওই ব্যাপারে শুধু ডক্টর রেডউইংই কেন, পৃথিবীর কোনো ডাক্তারেরই কিছুই করার নেই। ক্লান্ত চোখে ফাইলগুলো দেখছেন ডক্টর রেডউইং। গ্রামের এক দোকানে কাজ করেন মিসেস ডট্রেল। হাম হয়েছিল তার। সপ্তাহখানেক কাটাতে হয়েছে বিছানায়। বিশ্রী হুপিং কফে আক্রান্ত হয়েছিল 9 বছর বয়সী বিলি উইভার। তবে এখন সে সুস্থ। ওর দাদা জেফ উইভার বহু বছর ধরে আর্থ্রাইটিসে ভুগছেন। সে অসুখ ভালোও হচ্ছে না, আবার তার অবস্থা খারাপও হচ্ছে না। জনি হোয়াইট হেডের হাত কাটা গেছে। ভিকারের স্ত্রী হেনরিয়েটা অজবর্ন ভুলে পা ফেলে দিয়েছেন অ্যাট্রোপা ব্যালাড্রা নামের এক জাতের বিষাক্ত লতাগুল্মে। ফলে ইনফেকশন দেখা দিয়েছে তার ওই পায়ে। 1 সপ্তাহে বেড রেস্ট এবং প্রচুর পরিমাণে পানি প্রেসক্রাইব করা হয়েছে তাকে। এসব বাদ দিয়ে বললে এবারে গ্রীষ্মে গ্রামের সবার স্বাস্থ্য বেশ ভালোই আছে। না, ভুল হলো কথাটা। এই গ্রামে কেউ একজন মারা গেছে। ফাইলগুলো একপাশে সরিয়ে রাখলেন ডক্টর রেডউইং। এগিয়ে গেলেন স্টোভের দিকে। নিজের এবং তার স্বামীর জন্য ব্রেকফাস্ট তৈরি করতে লাগলেন। উপরতলার ইতিমধ্যে আর্থারের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই নিচতলা নেমে আসবেন আর্থার। রুটি কেটে টোস্ট শুরু করতে লাগলেন ডক্টর রেডউইং। পানি দিয়ে ভর্তি করলেন একটা সসপ্যান, ওটা চড়িয়ে দিলেন উনানে। দুধ আর কর্নফ্লেক্স বের করে রাখলেন টেবিলে।
গত 30 বছর ধরে বিবাহিত জীবনযাপন করছেন আর্থার আর অ্যামেলিয়া রেডউইন। সুখী দম্পতি বলা যায় তাদেরকে, ভাবলেন অ্যামেলিয়া। তারা যেভাবে চেয়েছিলেন সবকিছু সেভাবে হয়নি, তারপরেও তারা সুখী। উদাহরণ হিসেবে প্রথমেই বলা যায় সেবাস্টিয়ান, মানে তাদের একমাত্র সন্তানের কথা। এখন ওর বয়স 24, বাউন্ডুলে কয়েকজন বন্ধুর সঙ্গে লন্ডনে থাকে। গত কয়েক মাস ধরে কোনো খবর নেই ওর। আর্থার বা অ্যামেলিয়া জানেন না সে বেঁচে আছে নাকি মরে গেছে। দ্বিতীয় উদাহরণ আর্থার নিজে। আর্কিটেক্ট হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি এবং কিছুদিনের মধ্যেই নাম কামিয়ে ফেলেন। এমনকি আর্ট স্কুলে শেষ করা একটা ডিজাইনের জন্য তাকে স্লোন মেডালিয়ানও দিয়েছিল রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। যুদ্ধ শেষ হওয়ার পরেই নতুন দালান কোঠা বানানো হিড়িক পড়ে যায়। ওরকম বেশ কিছু বাড়ির নকশা করেছিলেন তিনি, কিন্তু তার আসল ভালোবাসা ছিল পেন্টিং, বলা ভালো অয়েল প্যাট্রেট। তাই বছর 10 আগে বাড়িঘরের নকশা করা কাজটা ছেড়ে দেন তিনি। ফুল টাইম আর্টিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেন। অ্যামেলিয়া নাখোশ হয়েছিলেন তখনও, কিন্তু পূর্ণ সমর্থনও জুগিয়েছিলেন। আর্থারের আঁকা একটা পেন্টিং ঝুলছে কিচেনে, ওয়েলস ট্রেসারের সঙ্গে দেয়ালটার। ওটার দিকে তাকালেন অ্যামেলিয়া। তারই পোর্ট্রেট ওটা, বছর 10 আগে আঁকা। ওটার দিকে যতবার তাকান তিনি ততবার মুচকি হাসেন। আজও তাই করলেন। যেদিন ওটা আঁকছিলেন আর্থার, সেদিনের কথা মনে পড়ে যায়। আজও তাই হলো। কাঠপুতুলের মতো বসে থাকতে হয়েছিল অ্যামেলিয়াকে। কোনো আওয়াজ করার সুযোগ ছিল না। তার চারপাশে ছিল একগুচ্ছ বুনো ফুল। অ্যামেলিয়ার আরও মনে আছে, সময়টা ছিল গ্রীষ্মকাল। খুব গরম পড়েছিল। কম করে হলেও 12 বার সিটিং দিয়ে দিতে হয়েছিল তাকে ওই পোর্ট্রেটের জন্য। কিন্তু কি আশ্চর্য, ছবিটার দিকে যতবার তাকান অ্যামেলিয়া, ততবার মনে হয় তার আর্থার এই পোর্ট্রেটের সেই সময় গরমটা, শেষ বিকেলের আবছায়াটা, এমনকি এই বাড়ির সংলগ্ন তৃণভূমির সুঘ্রাণটা পর্যন্ত আঁকতে সক্ষম হয়েছেন। ছবিতে লম্বা একটা ড্রেস পরে আছেন অ্যামেলিয়া, মাথায় স্ট্র হ্যাট। মহিলা ভ্যান গগের মতো দেখাচ্ছে আমাকে, ঠাট্টা করে বলেওছিলেন তিনি। জানেন তিনি সুন্দরী না, কোনো কালে ছিলেনও না। উৎকট একটা বহিঃপ্রকাশ আছে তার চেহারায়। চওড়া কাঁধ আর কালো চুল কেমন পুরুষালী ভাব এনে দিয়েছে তার মধ্যে। শিক্ষিকা বা গভর্নেসদের যেমন দেখায়, তেমনই দেখায় তাকে অনেকটা। অন্য সবার দৃষ্টিতে তিনি বিশেষত্বহীন, তবে তার মধ্যে কিছু একটা খুঁজে পেয়েছিলেন শুধু আর্থার। হতে পারে সেটা বিশেষ কোনো সৌন্দর্য। অ্যামেলিয়ার ধারণা, তার সে পোর্ট্রেট যদি ঝুলিয়ে দেওয়া হয় লন্ডনের কোনো গ্যালারিতে, তাহলে ওটার দিকে দ্বিতীয়বার না তাকিয়ে ওটা পাশ কাটিয়ে যেতে পারবে না দর্শকদের কেউ। তবে সেরকম কিছু ঘটেনি। শুরু থেকে পোর্ট্রেটটা ঝুলছে কিচেনে। লন্ডনের কোনো গ্যালারি আর্থার অথবা তার কোনো পোর্ট্রেটের ব্যাপারে আগ্রহ দেখায়নি। কেন দেখায়নি বুঝতে পারেন না অ্যামেলিয়া। একবার আর্থারের সঙ্গে রয়্যাল একাডেমির সামার এক্সিবিশনে গিয়েছিলেন তিনি। জেমস গান আর স্যার অ্যালফ্রেড মানিংসের কাজ দেখেছেন। ওই এক্সিবিশনের জন্য ব্রিটেনের রানের বিতর্কিত একটা ছবি এঁকেছিলেন সাইমন এলোয়েস নামের এক শিল্পী। কিন্তু সবগুলো ছবি খুব সাধারণ মনে হয়েছিল অ্যামেলিয়ার কাছে। মনে হয়েছিল আর্থারের তুলনায় গান, মানিংস বা সাইমন নিতান্ত অপটু। নিজের কাছেই জানতে চেয়েছিলেন আর্থারের প্রতিভা কেন চোখে পড়ল না কারো। প্যানের পানিতে 3টা ডিম ছাড়লেন অ্যামেলিয়া, 2টো আর্থারের জন্য, একটা তার নিজের জন্য। ফুটন্ত পানির সংস্পর্শে আসা মাত্র ফেটে গেল একটা ডিম। সঙ্গে সঙ্গেই মেয়ে ব্ল্যাকস্টোনের কথা মনে পড়ে গেল অ্যামেলিয়ার। সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার পর ওই মহিলার খুলিও ফেটে গিয়েছিল। লাশটা দেখেছিলেন অ্যামেলিয়া। সেই দৃশ্য মনে পড়লে কেঁপে ওঠেন তিনি এখনও। এবং কেন কেঁপে ওঠেন সে কথা ভাবলে আশ্চর্য হন, কারণ মৃতদেহ তার জন্য নতুন কিছু না। যুদ্ধের সময় লন্ডনে বিমান হামলা হয়েছিল, গুরুতর আহত হয়েছিল অনেক সৈন্য। তাদের শুশ্রূষা করেছিলেন তিনি। বিভৎস ক্ষতের অতগুলো সৈন্যের সঙ্গে ফাটা খুলির মিসেস ব্ল্যাকস্টোনের পার্থক্যটা কি? হতে পারে ওই মহিলার সঙ্গে বিশেষ একটা সম্পর্ক গড়ে উঠেছিল অ্যামেলিয়ার। দুজনের এ পেশায় ডাক্তার, অন্যজন হাউসকিপার। তাদের স্বভাব চরিত্রের মধ্যে একই রকম বলতে তেমন কিছুই নেই। তারপরও কোনো একজাতে বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যে। শুরুটা হয়েছিল মিসেস ব্ল্যাকস্টোনের অসুস্থতার মাধ্যমে। কোচ দাঁত, মানে কোমর আর কুচকিতে দাঁত হয়েছিল তার।
অসুখটা 1 মাস ভুগিয়েছিল তাকে। তখন স্বাভাবিকভাবেই মিসেস ব্ল্যাকস্টোনের দায়িত্ব বর্তায় অ্যামেলিয়ার উপর। মহিলার মধ্যে এক জাতের বৈরাগ্য আছে। টের পেয়ে প্রভাবিত হন অ্যামেলিয়া। আরও টের পান মহিলার রসবোধ ভালো। তার মৃত্যুর খবরটা আসে হঠাৎ করেই। সপ্তাহখানেক আগে এক দিনমজুর কাজ করে সেখানে, নাম ব্রেন্ট। সে অ্যামেলিয়াকে বলে, আপনি কি একটু আসতে পারবেন ডক্টর রেডউইন? বাড়ির সিঁড়ির গোড়ায় পড়ে আছেন মিসেস ব্ল্যাকস্টোন। আমার ধারণা মহিলা উপর থেকে গড়িয়ে পড়ে গেছেন। নড়াচড়া করতে পারছেন? জানতে চান অ্যামেলিয়া। না, তা তো মনে হচ্ছে না। তুমি কি এখন তার সঙ্গেই আছো? আমি আসলে বাড়ির ভেতরে ঢুকতে পারিনি এখনো। সবগুলো দরজা ভেতর থেকে তালা দেওয়া। ব্রেন্টের শরীরটা রিজু না, অথচ তার বয়স 30-এর কিছু বেশি। হাতের নখের ভেতরে সবসময় ময়লা থাকে। কেমন এক গোমরা উদাসীন দৃষ্টি দেখা যায় তার চোখে বেশিরভাগ সময়। পাই হলের লন আর ফ্লাওয়ার বেডে পরিচর্যা করে সে। কোনো অনুপ্রবেশকারী যদি ঢুকে পড়ে পাই হলের সীমানায়, তাহলে তাদেরকে তাড়ায়। একই কাজ তার আগে তার বাবাও করে গেছেন। ওই হলো সংলগ্ন জমির একটা অংশে লেক বানানো হয়েছে। গ্রীষ্মকালে সেখানে সাঁতার কাটতে ভালোবাসে ছেলে ছোকরার দল। তবে ব্রেন্ট যদি ওই লোকের ধারে কাছে থাকেন কখনো, তাহলে তাদের ইচ্ছাটাও পূরণ হয় না। ব্রেন্ট নিঃসঙ্গ, বিয়ে থা করেনি। এককালে যে বাড়িতে তার বাবা মা থাকতেন, সেখানে এখন একাই থাকে। গ্রামের লোকজন খুব একটা পছন্দ করে না তাকে, কারণ এখানকার অধিবাসীদের অনেকেরই ধারণা ছল চাতুরি করে সে। কিন্তু আসল কথা হচ্ছে, পড়ালেখা বলতে গেলে করেই নি সে। তাছাড়া কিছুটা হলেও প্রতিবন্ধী। কিন্তু গ্রামের লোকজন তো অত কথা বুঝতে চায় না। নিজেদের মতো কোনো একটা রায় দিতে পারলেই খুশি তারা। ঠিক আছে, সেদিন বলেছিলেন অ্যামেলিয়া, আসছি আমি, সদর দরজার সামনে উপস্থিত থেকো তুমি। চটজলদি কিছু মেডিকেল জিনিসপত্র গুছিয়ে নেন তিনি। তার নার্স কাম রিসেপশনিস্ট জয়কে বলেন, অন্য কেউ যদি আসে তাহলে তাকে যেন মানা করে দেওয়া হয়, কারণ জরুরি ভিত্তিতে যাচ্ছেন পাই হলে। তারপর দ্রুত পায়ে গিয়ে উঠে নিজের গাড়িতে। হেঁটে গেলে পাই হলে পৌঁছতে সময় লাগে 15 মিনিট, আর যদি গাড়িতে করে যাওয়া হয় তাহলে 5 মিনিটের বেশি লাগে না। পাই হলো সারা গ্রামের সবচেয়ে পুরনো কিন্তু চমৎকার ইমারত। শুরুতে ওটা ছিল একটা নারী মঠ, মানে নান্দির থাকার জায়গা। 16 শতকের দিকে পরিণত হয় ব্যক্তিগত সম্পত্তিতে। প্রতি 100 বছর পর পর ধসে পড়তে শুরু করে বাড়িটা বিভিন্ন অংশ। এখন কেবল টিকে আছে অষ্টভুজাকৃতির একটা টাওয়ার এবং সেটার সঙ্গে অল্প কিছু অংশ। বেশিরভাগ জানালা রানী এলিজাবেথের আমলের এবং সরু আর গড়াতে দেওয়া। তবে জর্জিয়ান আর ভিক্টোরিয়ান আমলের কয়েকটা জানালাও আছে। ওগুলো ঘিরে আছে আইভি লতার ঝাড়। বাড়ির পেছন দিকে আছে কোর্টইয়ার্ড, আর আছে অন্য একটা ধ্বংসাবশেষ। এককালে মূল মঠ ছিল ওটা। একসময় যে জায়গা ছিল আস্তাবল, সেই জায়গা মেরামত করে নিয়ে এখন বানানো হয়েছে গ্যারেজ। পাই হলে মূল প্রবেশপথ দিয়ে ঢুকলেই নুড়ি পাথর বিছানো ড্রাইভওয়ের শুরু। মিসেস ব্ল্যাকস্টোন যে লজ হাউসে থাকতেন সেটা ছড়িয়ে এগিয়ে গেছে ওটা। তারপর এক জায়গায় রাজহাঁসের ঘাড়ের মতো বাঁক নিয়ে বিস্তৃত হয়েছে লন বরাবর। বাড়ির সামনের দিকে সদর দরজা অবস্থিত সেখানে। ওই দরজার ঠিক বাইরেই আছে কয়েকটা ফ্লাওয়ার বেড আর একটা গোলাপের বাগান। ব্রেন্টকে দেখতে পেয়ে জোরে ব্রেক কষেন অ্যামেলিয়া। নুড়ি পাথরের সঙ্গে টায়ারের সংঘর্ষে বিশ্রী আওয়াজ ওঠে। গাড়ি থেকে নেমে দেখতে পান তার জন্য অপেক্ষা করছে ব্রেন্ট নার্ভাস ভঙ্গিতে। হাতে ধরে রেখেছে তার ক্যাপ, ওটা বারবার উল্টাচ্ছে পাল্টাচ্ছে। গাড়ির ভেতর থেকে মেডিসিন ব্যাগটা বের করেন অ্যামেলিয়া। এগিয়ে যান ব্রেন্টের দিকে। সঙ্গীত কণ্ঠে জানতে চান, মিসেস ব্ল্যাকস্টোন বেঁচে আছেন তো? আমি আসলে দেখিনি, বিড়বিড় করে জবাব দেয় ব্রেন্ট। একটুখানি থমকে যান অ্যামেলিয়া। ব্রেন্ট কি ওই বেচারি মহিলাকে সাহায্য করার চেষ্টা করেনি? তার মনে কথাটা হয়তো পড়তে পেরেছিল ব্রেন্ট। আগেই বলেছি, ভেতরে ঢুকতে পারিনি আমি। সামনের দিকে দরজা তো তালা দেয়া? হ্যাঁ ম্যাম, কিচেনের দরজাতেও। অন্য কোনো চাবি নেই তোমার কাছে? না ম্যাম, ওই বাড়িতে ঢুকি না আমি। ক্রুব্ধ ভঙ্গিতে মাথা নাড়েন অ্যামেলিয়া।
পায়ে হলে পৌঁছাতে যে সময় লেগেছিল তার, ততক্ষণে কিছু একটা করতে পারত ব্রেন্ট, কিন্তু করেনি সে। অন্তত একটা মই জোগাড় করে আনতে পারত। ওটা কাজে লাগিয়ে দোতলার কোনো জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে পারত। বলেন, ভেতরে ঢোকাটা যদি অসম্ভবই হবে তোমার পক্ষে, তাহলে আমাকে ফোন করলে কি করে? ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, তারপরও জানতে চাইছিলেন এমিলিয়া। আস্তা বলে একটা ফোন আছে। ঠিক আছে, চলো তাহলে, দেখাও কোথায় আছে মিসেস ব্ল্যাকস্টেন। জানালা দিয়ে দেখতে পাবেন। যে জানালার কথা বলছে ব্রেন্ট, সেটা লস হাউসের এক প্রান্তে। ওখানে গিয়ে দাঁড়ালে হলের একটা পাশ দেখতে পাওয়া যায়। দেখা যায় একতলা থেকে চওড়া একটা পেঁচানো সিঁড়ি উঠে গেছে উপর তলায়। ওই সিঁড়ির পাদদেশে একটা রাগের ওপর হাত পা ছড়িয়ে পড়ে আছেন মিসেস ব্ল্যাকস্টেন। একটা হাত চলে এসেছে তার শরীরের সামনের দিকে, ফলে আড়াল হয়ে গেছে মাথাটা। প্রথম দেখায় অ্যামেলিয়ার মনে হয় মিসেস ব্ল্যাকস্টেন মারা গেছেন। যে কোনোভাবেই হোক না কেন সিঁড়ি থেকে পড়ে গেছেন বেচারি, ফলে তার ঘাড় মটকে গেছে। নড়ছিলেন না তিনি, কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে ভঙ্গিতে পড়েছিলেন তা খুবই অস্বাভাবিক। ছাত্রী থাকা অবস্থায় মেডিসিনের বইয়ে ভাঙা কোনো পুতুলের যেরকম ছবি দেখেছিলেন, অনেকটা সেরকম। আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, বলেন তিনি। সামনে আর রান্নাঘরের দরজার ভেতর থেকে তালা দেওয়া আছে, কিন্তু অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। বেডরুমের দরজা দিয়ে চেষ্টা করে দেখা যেতে পারে। ওটা কোথায়? এই যে, এদিকে। পথ দেখিয়ে অ্যামেলিয়াকে বাড়ির পেছন দিকে নিয়ে যায় ব্রেন্ট। বেডরুমের দরজায় কাচের শাঁসি আছে, এই দরজার ভেতর থেকে লাগানো, কিন্তু শাঁসি ভেদ করে দেখা যাচ্ছে লকের সঙ্গে চাবির একটা গোছা ঝুলছে। ওই গোছা কার? জিজ্ঞেস করেন অ্যামেলিয়া। নিশ্চয়ই মিসেস ব্ল্যাকস্টেনের। সিদ্ধান্ত নিয়ে ফেলেন অ্যামেলিয়া। কাজ ভাঙতে হবে আমাদেরকে, কিন্তু কাজটা করলে মনে হয় না স্যার ম্যাগনাস খুব একটা খুশি হবেন। সেক্ষেত্রে স্যার ম্যাগনাসকে বলে দিও আমার সঙ্গে যেন বোঝাপড়া করে নেন। এবার বলো, কাজ তুমি ভাঙবে নাকি আমি? চেহারা বেজার হয়ে গিয়েছিল ব্রেন্টের। তারপর একটা পাথর কুড়িয়ে আনে সে, ওটা কাজে লাগিয়ে ভেঙে ফেলে একটা শাঁসি। ভাঙা জায়গাটা দিয়ে সাবধানে ঢুকিয়ে দেয় একটা হাত। যে চাবি ঢোকানো ছিল লকে, সেটাতে মোচড় দেয়, দরজাটা খুলে যায়। ব্রেন্টকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকেন অ্যামেলিয়া। ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছেন অ্যামেলিয়া এই মুহূর্তে। সেদিন যা দেখেছিলেন সে স্মৃতি ভাবছেন। বিশেষ সেই ঘটনা যেন একটা ফটোগ্রাফ হয়ে রয়ে গেছে তার মনে। বেডরুম দিয়ে ঢুকে করিডোরে হাজির হন তিনি। তারপর সেখান থেকে সোজা মেইন হলে। পেঁচানো সিঁড়িটা সেখান থেকে উঠে গেছে উপরতলার ল্যান্ডিংয়ে। তাদের দুপাশে তখন কাঠের প্যানেলিং, দেয়ালে দেয়ালে ঝুলছে তেলচিত্র এবং হান্টিং ট্রফি। কাচের কেসে স্টাফ করা আছে পাখি, হরিণের মাথা আছে, বড় বড় মাছ আছে। লিভিং রুমের দরজার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা আর্মার স্যুট, সেটার সঙ্গে আছে তলোয়ার আর ঢাল। হলওয়েটা লম্বা সরু, পেঁচানো সেই সিঁড়ির উল্টো দিকে সদর দরজা। সিঁড়িটা হলের ঠিক মাঝখানে অবস্থিত। একদিকে দেখা যাচ্ছে পাথরের একটা ফায়ারপ্লেস, ওটা এত বড় যে কেউ হেঁটে ঢুকে যেতে পারবে ভেতরে। আরেক দিকে দেখা যাচ্ছে চামড়া দিয়ে মোড়ানো দুটো চেয়ার, ওগুলোর সঙ্গে অ্যান্টিক একটা টেবিলও আছে, আর সেটার উপর রাখা আছে একটা টেলিফোন। পুরো মেঝেতে বিছিয়ে দেওয়া হয়েছে টালি পাথর, কোনো কোনো জায়গায় শোভা পাচ্ছে পার্সিয়ান রাগ। সিঁড়িটাও পাথরে ঢাকা, লাল মদের মতো রঙের কার্পেট বিছানো আছে পুরো সিঁড়ি জুড়ে। মেরে ব্ল্যাকস্টেন যদি ল্যান্ডিং থেকে পড়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে আসে থাকেন সেটার পাদদেশে, তাহলে তার মৃত্যুর ব্যাখ্যা দেওয়াটা কঠিন কোনো কাজ না। দরজার কাছে নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়েছিল ব্রেন্ট, কাছে আসতে সাহস পাচ্ছিল না। মিসেস ব্ল্যাকস্টেনকে পরীক্ষা করে দেখেন অ্যামেলিয়া। তার শরীরটা ঠান্ডা হয়ে যায়নি তখনও, কিন্তু পালস নেই। মহিলা কপাল ঢেকে রেখেছিল তার একগোছা চুল, সেগুলো সাবধানে সরিয়ে দেন অ্যামেলিয়া। দেখতে পান মিসেস ব্ল্যাকস্টেনের নিষ্প্রাণ বাদামি চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফায়ারপ্লেসের দিকে। চোখ দুটো বন্ধ করে দেন অ্যামেলিয়া। বেশিরভাগ কাজে খুব তাড়াহুড়া করতেন মিসেস ব্ল্যাকস্টেন, সুতরাং ধরে নেওয়া যায় সিঁড়ি দিয়ে হেঁটে না, বরং দৌড়ে নামছিলেন তিনি, এবং তা করতে গিয়ে নিজের মৃত্যুর ত্বরান্বিত হয়েছেন। পুলিশে খবর দিতে হবে আমাদের, বললেন অ্যামেলিয়া। কি?
বিস্মিত হয় ব্রেন্ট। আপনি কি ভাবছেন? কেউ ইচ্ছাকৃতভাবে? কথা শেষ না করে থেমে যায় সে। না, সেরকম কিছু ভাবছি না আমি। এটা একটা দুর্ঘটনা, তারপরও পুলিশে রিপোর্ট করতে হবে আমাদেরকে। মিসেস ব্ল্যাকস্টারের মৃত্যু যে আসলে একটা দুর্ঘটনা সেটা বোঝার জন্য গোয়েন্দা হতে হয় না। হুভার, কার্পেট পরিষ্কার করার যন্ত্র দিয়ে কার্পেট পরিষ্কার করছিলেন তিনি। যন্ত্রটা দেখা যাচ্ছিল তখনও, উজ্জ্বল লাল রঙের একটা জিনিস, দেখতে অনেকটা খেলনার মতো। সিঁড়ির মাথায় দেখা যাচ্ছে ওটা হেলান দিয়ে রাখা হয়েছে ব্যানিস্টারের সঙ্গে। যে কোনোভাবেই হোক তারের সঙ্গে তার পা জড়িয়ে গিয়েছিল হয়তো। সঙ্গে সঙ্গে হয়তো হুমড়ি খেয়ে পড়ে যান। তারপর ডিগবাজি খাওয়ার ভঙ্গিতে গড়িয়ে নামতে শুরু করেন সিঁড়ি দিয়ে। বাড়ির ভেতরে অন্য কেউ ছিল না সেই সময়। সবগুলো দরজা লক করা ছিল। সুতরাং দুর্ঘটনা ছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে মিসেস ব্ল্যাকস্টোনের মৃত্যুর? চিন্তার জাল ছিঁড়ে গেল অ্যামেলিয়ার। কিচেনে ঢুকেছেন তার স্বামী। প্যান থেকে ডিমগুলো তুলে নিলেন অ্যামেলিয়া। দুটো চায়না এক কাপের মধ্যে রাখলেন। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন তার স্বামী। দেখে আশ্বস্ত হলেন তিনি, কারণ তিনি মোটামুটি যে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যাপারটা ভুলেই যাবেন আর্থার। গাঢ় রঙে একটা সানডে স্যুট পরেছেন আর্থার, তবে কোনো টাই পরেননি। কখনো টাই পরেন না। শার্টের রঙে দাগ দেখা যাচ্ছে, তবে সেটা প্রত্যাশিত। আর্থারের রং যেন অবিচ্ছেদ্য। আজ তুমি তাড়াতাড়ি উঠে গেছো, স্ত্রীর উদ্দেশ্যে বললেন তিনি। দুঃখিত, তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে নাকি? না, তবে তুমি যে নিচে নেমে এসেছো সেটা টের পেয়েছি আমি। ভালো মতো ঘুমোতে পারোনি? আসলে অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যাপারটা ভাবছিলাম। ওরকম কোনো কাজের জন্য আজকের দিনটা চমৎকার। শুধু আমাদের বিকার কাজ না বাড়লেই হয়, মানে ঘন্টা ধরে লেকচার না দিলেই হয় আর কি। ওরকম লোকদের এই এক সমস্যা, তারা নিজেরা নিজেদেরকে বকবক শুনতে খুব পছন্দ করে। একটা চায়ের চামচ তুলে নিলেন তিনি। ওটা দিয়ে আঘাত করে ভাঙলেন একটা ডিম। সঙ্গে সঙ্গে মিসেস ব্ল্যাকস্টোনের কথা আবারও মনে পড়ে গেল তার। ওই মহিলার মৃত্যুর 2 দিন আগেও তার সঙ্গে আলাপ করেছিলেন তিনি। তবে তার আগে খেয়াল করেছিলেন অদ্ভুত একটা ঘটনা। ব্যাপারটা বেশ গুরুতর। আর্থারকে খুঁজে বের করে ওই ব্যাপারে তার পরামর্শ নিতে চাইছিলেন অ্যামেলিয়া। আর ঠিক তখনই মিসেস ব্ল্যাকস্টোনের সঙ্গে দেখা হয়ে যায় তার, এবং হাতের সামনে পেয়ে মিসেস ব্ল্যাকস্টোনকে সব কথা বলেন তিনি। কিভাবে জানি না, আজ সারাটা দিন সাংঘাতিক ব্যস্ত ছিলাম বলে খেয়াল করতে পারিনি। আমার সার্জারি থেকে একটা বোতল হারানো গেছে। ওটা যদি ভুলে কারো হাতে পড়ে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারে, এবং আমি নিশ্চিত কেউ না কেউ চুরি করে নিয়ে গেছে ওটা। এবার বলুন, কি করবো এই ব্যাপারে? পুলিশে খবর দেব? আমার মাথা কাজ করছে না আসলে। কেন যে খেয়াল করলাম না ডিসপেন্সারির উপর, কেন যে তালা দিয়ে রাখলাম না কারবারটা, কেন যে আরও আগে খেয়াল করলাম না চুরির ব্যাপারটা। চিন্তা করবে না ডক্টর রেডউইং, বলেছিলেন মিসেস ব্ল্যাকস্টোন। আমার উপর ছেড়ে দিন ব্যাপারটা। 2-1 দিনের মধ্যেই জানিয়ে দেব কে চুরি করেছে ওই বোতল। সত্যি বলতে কি, আপনার কথা শোনা মাত্র 2-1 জনের নাম মনে পড়ছে আমার। তখন অদ্ভুত একটা দৃষ্টি খেলা করছিল মিসেস ব্ল্যাকস্টোনের চোখে। সে দৃষ্টি ধূর্ত না, কিন্তু সেটা দেখলে বোঝা যায় কোনো একটা ব্যাপারে বিশেষ কিছু একটা জানেন তিনি, এবং তিনি যেন ওই ব্যাপারে মুখ খোলার অপেক্ষায় আছেন। কিন্তু শেষ পর্যন্ত মুখ খুলতে পারেননি তিনি। হারানো সেই বিষের বোতলের ব্যাপারে কাউকে কিছু বলে যেতে পারেননি। তাছাড়া কাউকে যদি কিছু বলে থাকেন, যে চুরি করেছিল ওই বোতল সেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা সিঁড়ি থেকে, নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ এখন সবাই জানে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার সময় ঘাড় মটকে গেছে ওই মহিলার, এবং তখন তিনি ছাড়া কেউ ছিল না বাড়ির ভেতরে। ডিম আর টোস্ট খাচ্ছেন আর্থার, তার দিকে তাকিয়ে আছেন অ্যামেলিয়া। টের পাচ্ছেন উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। গল্পের আসর বা অবলীলা চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হরউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ ছিল প্রথম পর্ব। আমার এই গল্পপাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে নতুন যারা আছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।